কিন্তু প্রতি বছর মানুষজন আসে তোমাকে দেখার জন্য, সবাই এসে তোমাকে দেখে, ছবি তুলে, তোমাকে নিয়ে রিসার্চ হয়, সবাই এত গুরুত্ব দেয়। আর সবাই আমার উপর আমাকে শুধু পদদলিত করে যায়, মানে ফ্লোর পদদলিত করতেই হবে, এই কথাটা বলে ফ্লোরের যে মার্বেল পাথর সে আক্ষেপ করছে। তখন স্ট্যাচুর পাথরটা বলল যে ভাই, তোমাকে একটা গল্প মনে আছে? কি গল্প? বলে যে আজ থেকে অনেক বছর আগে একই দিনে তোমাকে এবং আমাকে সেই পাহাড় থেকে পাথরটা কালেক্ট করে আনা হয়েছিল। আনার পর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে দুটো পছন্দ দেওয়া হয়, এক হচ্ছে যে খুব বেশি কষ্ট হবে না, ফ্লোরে শুয়ে করতে পারবে। আরেকটা হচ্ছে যে খুব কঠিন পরিশ্রম করতে হবে, একটা রিগোরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে, অনেকগুলো ধারালো অস্ত্র দিয়ে উপরে কাজ করে একটা সুন্দর শীত দেওয়া হবে। তখন তুমি অনেকের কাছ থেকে সম্মান, মনোযোগ সবকিছু পাবে। সেই দিন যে মূর্তি পাথরটা, সে বলছে সেই দিন আমি সেই সংগ্রামের পথ বাছাই করে নিয়েছিলাম, আমি সেই কষ্ট সহ্য করবো বলে সেই পথ বেছে নিয়েছিলাম। কিন্তু সেদিন তুমি সেই কষ্টটা মানতে চাওনি। সেদিন তুমি ভেবেছিলে যে না, কি আছে, মূর্তি হয়ে আর কি হবে, একই ঘরেই তো থাকবো, আমি না হয় ফ্লোর হবো, কষ্ট কম হবে। এই গল্পের কথা হচ্ছে, আপনারা যারা ভবিষ্যতে কিছু হতে চান, আজকে যে অবস্থায় আছে, আপনার অফকোর্স আজকে আপনার যে ভার্সন সেটা আপনার বেস্ট ভার্সন না। আপনি হয়তো নিজের একটা বেস্ট ভার্সন খুঁজে চলেছেন। এই বেস্ট ভার্সনটাতে আপনি ইউ উইল লিভ টু দ্য ফুলেস্ট। আপনার কমপ্লিট প্যাশন নিয়ে আপনার লাইফটা লিড করবেন। সেই লাইফটার খুঁজে আছেন আপনি, কিন্তু সেই লাইফটা এখনো খুঁজে পাননি। খুঁজে পাননি এই কারণে, কারণ আপনি এখনো সেই রিগোরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে যাননি। আপনার উপর দিয়ে আপনি অনেক বেশি পরিশ্রম করেননি, অনেক বেশি ঘাম ঝরাননি। সেই জন্য এই দিনটা আপনার আসেন। আপনি এখনো ফ্লোরে আছেন, মার্বেল পাথরের মতো। আপনি যদি ফ্লোর থেকে স্ট্যাচুতে পরিণত হতে চান, তাহলে আপনাকে সেই ধারালো অস্ত্রের আঘাত, তারপর সেই পরিশ্রম, ভাঙা গড়া, এই সবকিছুর মধ্য দিয়ে যেতে হবে। এই সবকিছুর মধ্য দিয়ে যাওয়ার মতো কারেজ লাগে। তাহলে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। খুব সিম্পল বলতে। আর আরেকটা কথা হলো, আমরা সবসময় নিজের সাথে মানুষের লাইফে কম্পেয়ার করি। কম্পেয়ার করে আমরা খুব দুঃখ পাই। মজার কথা হচ্ছে, ওই দুঃখটা পেতে আমাদের খুব ভালো লাগে। আমরা বন্ধুর সাথে গল্প করি, জানিস আমার অমুক বন্ধু তো ওই জব পেয়ে গেছে, ওই জব পেয়ে গেছে। আমি জানি যে এটা বলতে আমার খারাপ লাগছে, কারণ আমি ওই লাইফটাতে আমি যেতে চাই, যেতে পারছি না, কিন্তু আমি তবু ওই গল্পটা করছি। এই গল্পটা করছি এই কারণে, কারণ আমি ভেতর থেকে আমি আসলে তার সাথে নিজের কম্পারিজন করি। আমি কম্পারিজন করে দেখি যে তার যে স্কেল আছে, সেই স্কেলে আমি সাকসেসফুল কিনা। আমরা অন্য মানুষের টাইম লাইনে নিজের সাকসেস দেখতে চাই, এটা ঠিক না। আপনার টাইম লাইনে আপনি সাকসেসফুল হবেন। আপনার একজন জুনিয়র ক্যাডার হয়ে গেছে, আপনি এখনো হতে পারেননি। ভেরি সিম্পল, আপনি এখনো শুরুই করেননি, আপনি ক্যাডার কি করে হবেন? আমি কিন্তু দেরি করে এসেছিলাম বিজনেস লাইনে, আমার বক্তব্যে আগেও বলেছিল। আমি অনেক দেরি করে এসেছিলাম। আমার অনেক জুনিয়র বন্ধু বান্ধব অলরেডি তারা ক্যাডার হয়ে যাচ্ছিল বা ক্যাডার হওয়ার অনেক কাছাকাছি এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি কখনো অন্যের টাইম লাইনে নিজের অ্যাচিভমেন্ট বা নিজের লাইফটা মাপিনি, কারণ আমার এক একজন লাইফের গল্প এক এক রকম। আমি অনেক কিছু করে এখানে এসেছি, অনেকেই অনেক কিছু করেনি। তো সবার সাকসেস সবসময় সমান সময় আসে না। কেউ আগে সাকসেসফুল হয়, কেউ পরে সাকসেসফুল হয়, কিন্তু আলটিমেটলি যারা কাজ করে যায় তারা সকলেই সাকসেসফুল হয়। তো আপনারা কখনো অন্য মানুষের টাইম লাইনে নিজের অ্যাচিভমেন্ট মেজার করবেন না, অন্য মানুষের লাইফ দিয়ে নিজেকে জাজ করবেন না। আপনি আপনার লাইফে আছেন, আপনি আপনার টাইম লাইনে জীবন অতিবাহিত করছেন, আপনার সারাউন্ডিং শুধু আপনার। আরেকটা কথা বলি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে যখন প্রিপারেশন নেই, প্রিপারেশন নেওয়ার সময় যাতে মানে আশেপাশে মানুষজন অনেক কিছু বলে, এত টক্সিসিটি, মানে এত টক্সিক পিপল, এত আজে বাজে কথা বলে, মনোযোগ তো ধরে রাখা যায় না, পড়াশোনা তো করাই যায় না এইসব মানুষের কথা। এরকম কি আপনাদের কারো হয়েছে? নিকটাত্মীয়, আশেপাশের মানুষ কত কথা শোনাচ্ছে, গায়ে পড়ে কথা শোনাচ্ছে, আসলে এই কথা শোনার কোনো দরকার নেই। সে যে কাজটা করে সেই কাজটা করলেই হয়, কিন্তু না, সেই কাজ করার পাশাপাশি আপনাকে কথা শোনায়। আমাকে অনেকেই প্রশ্নটা করেছেন, আপনাদের মধ্যে কি কারো এরকম হয়েছে? অনেকে বলতে চাচ্ছেন না, আমি জানি এটা হয়। অনেকে কেন যেন বলতে চাচ্ছেন না। হয়তো এমন হতে পারে যে দুজন বন্ধু এসেছেন, একজন বন্ধু একজন বন্ধুকে নিয়ে বলেন, তো এখানে বলে ধরা পড়ে যাবেন, এই জন্য বলতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। আহ, আসলে এটা কেন হয়, মানে অন্য মানুষ আমাকে নিয়ে কি বলছে, কি জাজ করছে আমাকে, যে আমার সম্পর্কে জানেই না, আমার ক্ষমতা ঠিক কতটুকু কিছুই জানে না, তারপর আমাকে নিয়ে মন্তব্য করে দিচ্ছে। আর সেই মন্তব্য শুনে আমি আবার নার্ভাস হয়ে যাচ্ছি। ইভেন আমার অ্যাক্টিভিটিতে ইম্প্যাক্ট করছে। এত বড় কাহিনী কেন ঘটে যাচ্ছে?
এটা হচ্ছে কারণ আমরা আরেকটা মানুষের মন্তব্য ধর্তব্যে নিচ্ছি। আপনি যদি কাউকে কেয়ার না করেন, পৃথিবীর কারো স্বার্থ নেই আপনাকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দিচ্ছে। একজন এসে আমার খুব একটা মজার একটা গল্প বলি। আমি যখন পড়াশোনা করতাম আমার গ্রামে, আমার একটা আলাদা ঘর ছিল, টিনের তৈরি ঘরে। তো একদিন পড়াশোনা করার সময় আমি শুনছি যে আমার চাচাতো বোনের একটা ছেলে আছে ছোট। তো সে এসে তার আমার চাচি মানে তার নানিকে এসে গল্প মানে বিচার দিচ্ছে হবে যে আমাকে যারা আছে এখানে কয়েকজন ছেলের নাম বললো, অন্য তার বন্ধুরা বললো আমাকে খুব কষ্ট দিচ্ছে, এরা খুব কষ্ট দিচ্ছে, মানে খুব সুন্দর করে বললো কষ্ট দিচ্ছে এবং যন্ত্রণা দিচ্ছে। ছোট একটা বাচ্চা ছেলে ওর নানির কাছে বিচার দিচ্ছে। তো তখন আমি একটু বের হলাম, আমি বের হয়ে চিন্তা করলাম একটু দেখি তো আসলে ওকে কি কষ্ট দিচ্ছে। তো বের হয়ে দেখি যে ওর শরীরে টর্চারের কোনো দাগ নাই এবং ওকে কেউ গায়ে হাত দেয়নি। আসলে ওকে কেউ গায়ে হাত দেয়নি, কিচ্ছু করেনি, কিন্তু ওকে টর্চার করা ওয়েট হচ্ছে ওকে বলেছে যে আমাদের খেলায় তোমাকে নেব না, তুমি ছোট, তুমি পরে পরে খেলতে আসো। তো এটাতেই সে মনে হচ্ছে সে অনেক কষ্ট পেয়েছে, সেটা নারীর কাছে যে বিচার দিচ্ছে। মাঝে মাঝে আমরা এরকম চাইল্ডিশ হয়ে যাই। আমাদেরকে আমাদেরকে কয়জন মানে হাতে একটা রিভলভার নিয়ে আমাদেরকে থ্রেট করে যে তোমাকে গুলি করে ফেলবো বা মেরে ফেলবো, তোমাকে তোমার লাইফ এখানে শেষ করে দিব, করে না, হাজার একটা। কিন্তু তারপরেও আমরা উদ্বিগ্নতায় ভুগি, তারপরেও আমাদের অনেক ইনসিকিউরিটি, আমাকে নিয়ে এই বলছে সেই বলছে। ভাই কেউ তো আপনাকে মেরে ফেলছে, আপনি এটা ভাবছেন কারণ হচ্ছে যে আপনার আপনি ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন। আসলে কিছুই না, মনে না করলে কিছুই না। একবার একটা কোম্পানিতে একটা লোক, ওই আমাদেরই মতো, মানে আপনাদের আমাদের আমাদের মতো, সে খুব মন দিয়ে কাজ করে। মন দিয়ে কাজ করার পর সে দেখছে যে কাজ এখানে করা যাচ্ছে না। খুব বিষাক্ত আবহাওয়া, কলিগরা খুব বাজে বাজে কথা বলে, পেছনে কথা বলে, কর্পোরেট পলিটিক্সের শিকার। তো সবকিছু মিলে সে সিদ্ধান্ত নিল আমি এই চাকরিটা করবো না, চাকরিটা ছেড়ে দিচ্ছি, অন্য একটা জায়গায় বেটার কোনো জবের জন্য যাবো। তো সে তার যে কোম্পানির সিইও ছিল তাকে বলল যে স্যার আমি জবটা ছেড়ে দিচ্ছি, আমি এই পরিবেশে আমার পক্ষে জব করা সম্ভব না। তখন সেই সিইও বললেন ঠিক আছে আপনি জব ছেড়ে দিতে পারেন, আমি আপনাকে আটকাবো না, কিন্তু তার আগে আপনি আমার একটা লাস্ট অনুরোধ রেখে যান। মানে যে কি অনুরোধ? অনুরোধটা হচ্ছে যে আপনাকে আমি 1 গ্লাস ভর্তি পানি দিচ্ছি, প্রায় টুইটুম্বুর করে ভরা, উপচে পড়ে যায় যায় অবস্থা এরকম করে ভরা। তো আপনি সেই গ্লাসটা নিয়ে আমাদের অফিস প্রেমিসে পুরোটা অফিস হেঁটে হেঁটে আসবেন, হেঁটে এসে আমার সাথে দেখা করবেন। তখন তিনি বলল যে ঠিক আছে। তারপর তিনি ওই গ্লাসটা, পানি ভর্তি গ্লাসটা নিয়ে তিনি পুরো অফিস প্রেমিসে হেঁটে হেঁটে আসেন, একেবারে সবগুলো জায়গা, সবগুলো করিডোর, সবগুলো রুম হয়ে আবার সিও রুমে আসেন। আসার পর বললেন স্যার আমার টাস্ক ডান, আমি তাহলে জব ছেড়ে দিই। তখন দেখা গেল যে আসলেই তার ওই গ্লাস থেকে কোনো পানি উঠছে পড়েনি। তখন সিও বললেন যে আপনার পারফরমেন্স খুব ভালো, বলুন থ্যাংক ইউ। তারপর তিনি বললেন যে আপনি যখন এই পানির গ্লাসটা নিয়ে যে জার্নিটা করেন, হাঁটাহাঁটি করে আসেন, তখন কি আপনি জানেন আপনাকে নিয়ে সবাই কি বলছিল? তখন সে বললো না আমি তো কিছু জানি না। তখন বলছিল যে আপনাকে সবাই বোকা বলছিল, বোকা, যে একটা বোকা মানুষের মধ্যে এরকম গ্লাস নিয়ে কেউ হাঁটে, আপনি কি শুনেছেন? না আমি শুনিনি। কেন শুনেনি? বলে যে আমি আমার গ্লাসের এই পানিটার দিকে এত মনোযোগী ছিলাম, এত কনসেন্ট্রেটেড ছিলাম যে আশেপাশে আমাকে নিয়ে কে কি বলছে ওটা দেখার আমার সময় হয়, মনোযোগ হয়। হাততালি দিচ্ছেন কেন? মেসেজটা হচ্ছে আপনি যখন পড়াশোনা করবেন হাততালি না দিয়ে লেসনটা নিন। আপনি যখন পড়াশোনা করবেন, পড়াশোনাটা নিজে পড়াশোনাটা এত মনোযোগ দিয়ে করবেন যেন আশেপাশে কে আছে, আপনাকে নিয়ে কি বলছে, আপনি সাকসেসফুল হবেন না ব্যর্থ হবেন, আপনি ক্যাডার হবেন না নন ক্যাডার হবেন, আপনি জব পাবেন কি পাবেন না, এগুলো যা কিছুই বলুক আপনি শুনবেনই। আপনার শোনার তো সময় নেই। যদি কখনো মনে হয় আপনি ওইসব কথা শুনছেন, তার মানে আপনি পুরোপুরি মনোযোগ দিতে পারেননি। আমি আজকে এখানে এসে বসে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কেউ যদি ওই পানির গ্লাসটাতে যে মনোযোগটা দিয়েছিল সেই পরিমাণ মনোযোগ দিয়ে আপনি যদি আপনার পড়াশোনা করেন, আপনার যে না চাকরি চাকরি খুব ছোট জিনিস। আপনি লাইফে যা অ্যাচিভ করতে চান, যা অ্যাচিভ করতে চান আপনি পাবেন, অবশ্যই পাবেন। কারণ প্রতিটা মানুষকে ক্রিয়েট করা হয় হচ্ছে যে তাকে একটা ইনলেস পটেনশিয়ালিটি দিয়ে। আমরা মানুষ হিসাবে প্রতিটা মানুষ প্রায় কাছাকাছি সক্ষমতার অধিকারী, কিন্তু আমরা কেউ আমাদের ব্রেনটাকে কাজে লাগাই, কেউ কাজে লাগাই না। কেউ গল্প করে সময় নষ্ট করি, কেউ বই পড়ে, কেউ ঘুরে বেড়ায়, কেউ ঘরে বসে ঘুমায়। তাহলে এই দুটো মানুষের লাইফের তার পারফরমেন্স কি সেম হবে? আপনি যখন একজন একজনের সাথে গল্প করে সময় নষ্ট করছেন, আপনার বন্ধু যখন বই পড়ছে, সেলফ হেল্পের উপর লেখা কোনো বই পড়ছে,
কোনো মনীষীর জীবনী পড়ছে, তাহলে তার ইন্টেলেকচুয়াল লেভেল আর আপনার ইন্টেলেকচুয়াল লেভেল তো সেম হবে না। তার মানে ইন্টেলেকচুয়াল লেভেল কাজ করে অর্জন করতে হয়। আপনি গঠনমূলক কাজ করবেন, বই পড়বেন, মনোযোগ দিবেন আপনার কাজ। মনোযোগের কথা বললাম তো, মনোযোগের ব্যাপারটা করছি। এই কমপ্লেনটা অনেকের আছে যে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না, সারাদিন বই নিয়ে বসে থাকি কিন্তু পড়াশোনায় মনোযোগ আসে না। এটা আপনাদের হয়? হয়? সবারই হচ্ছে। আচ্ছা, পড়াশোনা করতে বসেন কিন্তু মনোযোগ দেওয়া যায় না, এটা যদি হয় তাহলে আপনি আসলে পড়াশোনা হচ্ছে না। যদি আপনি কোনো কিছু পড়ে কোনো কিছু মনে রাখতে না পারেন, তার মানে হচ্ছে আপনার বই নিয়ে পড়তে থাকা হচ্ছে, আলটিমেটলি পড়া হচ্ছে না। আপনি যদি বলেন আমি 10 ঘন্টা স্টাডি করে রেখেছি কিন্তু আপনার 10টা ওয়ার্ডও মাথায় নেই, তাহলে কি এটা পড়াশোনা হয়েছে? হয় না। তার মানে আপনি পড়াশোনা হচ্ছে সেটা কখন বুঝবেন? যখন আপনি বুঝবেন আমি 10 মিনিট পড়লে কিছু না কিছু মনে রাখতে পারি, 1 ঘন্টা পড়লে আরো কিছু বেশি মনে রাখতে পারি, 3 ঘন্টা পড়লে আরো বেশি কিছু মনে রাখতে পারি। তার মানে আপনি যতক্ষণ টেবিলে বসে থাকেন, ঠিক যতক্ষণ সময় টেবিলে দেন তত সময় আপনার জ্ঞান বাড়তে থাকে। আপনি আজকে যে অবস্থায় আছেন, কালকে 3 দিন বেশি মানে 3 ঘন্টা বেশি পড়াশোনা করার কারণে আপনি আরেকটু উপর লেভেলে যাবেন। এই যদি আপনার সিচুয়েশন হয় তাহলে আপনার মনোযোগ দেওয়া ঠিক আছে, কিন্তু এটা যদি না হয় তাহলে আপনি শুধু সময় নষ্ট করছেন। কোচিং আসছেন, লাইব্রেরিতে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, বই কিনছেন, পুস্তক আছেন, আড্ডা দিচ্ছেন, পড়াশোনাটা হচ্ছে না। পড়াশোনাটা কেন হচ্ছে না জানেন? আমরা যখন ট্যুরে যাই বা ধরেন যে আমরা গাড়িতে করে যাচ্ছি, কখনো ড্রাইভার আর প্যাসেঞ্জারের মধ্যে পার্থক্য দেখেছেন? আমরা যখন একটা সুন্দর জায়গা দিয়ে যাই তখন আমরা প্যাসেঞ্জাররা কি করি, আশপাশটা দেখি, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। কিন্তু ড্রাইভার কি করে? ড্রাইভার হয়তো একটু একটু দেখে, কিন্তু তারপরে সে আবার তার পথের দিকে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে, কারণ সে জানে যে এই মানুষগুলোর লাইফ আমার উপর। আমি যদি তাদের মতো এনজয় করতে থাকি, গাছ, ফুল, পাখি, লতা পাতা দেখি, তাহলে গাড়িটা করে যাবে খাদে, তাই সে তার লক্ষ্য থেকে ছুটে যায়। এখন কি আমি, আপনি, আমরা আমরা কি আমাদের লাইফের ড্রাইভিং সিটে আছি নাকি আমরা প্যাসেঞ্জার সিটে আছি? অধিকাংশ মানুষ আমরা আমাদের লাইফে ড্রাইভিং সিটে নাই, বাহিনীটা হুইলে আমরা নাই, আমরা থাকি প্যাসেঞ্জার সিটে। প্যাসেঞ্জার সিটে থেকে আমরা চিন্তা করি আমাদের লাইফটা অন্য কেউ করে দিবে, আমার বাবা করে দিবে, আমার বাবা স্কুলে পাঠাবে, আমার বড় ভাই একটা চাকরি দিয়ে দিবে, আমার অমুক টিউটর এটা শিখিয়ে দিবে, অমুক কোচিং এটা পড়িয়ে দিবে। আমরা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতে চাই, কখনো সিচুয়েশনকে কন্ট্রোলে নিতে চাই না। মনে রাখবেন, আপনারা কখনোই সিচুয়েশনের প্রোডাক্ট হবেন না। নেভার বি দ্য প্রোডাক্ট অফ দ্য সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্সের প্রোডাক্ট আপনি কেন হবেন? যারা দেখবেন হুট করে রেগে যায়, এখানে কিছু একটা হলে সে রেগে যাচ্ছে, বিকজ সেই সার্কামস্টেন্স একটা প্রোডাক্ট। আপনি ওই সার্কামস্টেন্সের প্রোডাক্ট হবেন না। আপনি আপনার লাইফের ফুল চার্জ নিবেন, নিজে হাতে রাখবেন, আপনি সেই সার্কামস্টেন্সকে কন্ট্রোল করবেন। একজন ড্রাইভার তার গাড়িটাকে কন্ট্রোল করে, গাড়িটাকে কন্ট্রোল করে না। তো আপনারা নিজেদের লাইফের ড্রাইভিং সিটে বসার চেষ্টা করুন, প্যাসেঞ্জার সিটে নয়, তাহলে দেখবেন পড়াশোনায় মনোযোগ আসবে, পড়াশোনা করতে ভালো লাগবে। আপনি পড়াশোনা থেকে অন্যদিকে মনোযোগ দিলে বুঝতে হবে যে আপনার গাড়িটা খাদে পড়ে যাবে, মানে আপনি আপনার লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন। এখন যদি আপনি নিজেকে কনভিন্স করেন সরকারি চাকরি পেতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কোচিং এর পরীক্ষাগুলোতে ভালো নম্বর পেতে হবে। কোচিং এ আপনারা কম্পিটিশন করেন না? আমি কিন্তু করতাম। কোচিং এ কোনো পরীক্ষায় আমার কাছাকাছি নম্বর কেউ পেলে আমার মাথা আগুন ধরে যেত। যে কেন আমার কাছাকাছি নম্বর পাবে, বা আমার চেয়ে বেশি পেলে তো নিজেকে যে আমি কি চর্চা করতাম, মানে কি বলবো এখানে, আমি এটা সহ্য করতে পারতাম না। আমি জানি না এটা খারাপ না ভালো, কিন্তু আমি এটা কাউকে বুঝতে দিতাম না। নিজেকে খুব টর্চার করতাম যে আমার চেয়ে বেশি নম্বর কেন পাবে, কেন, আমি কি করছি না, আমার ঘাটতিটা কোথায়। তো আপনারা যখন কোচিং এ পরীক্ষাগুলো দিবেন, দেখেন কোচিং এ পরীক্ষা না দেওয়ার কোনো অপশনই মনে করি না। কোচিং এ পরীক্ষা দিতেই হবে, কোচিং এর পরীক্ষা দিতে হবে। কোচিং এর পরীক্ষাগুলো যখন আপনি মনোযোগ দিয়ে দিবেন এবং আপনার একটা বান্ধবী আপনার থেকে 1.5 নম্বর বেশি পেলে আপনার গা জ্বালা করবে, তখন মনে করবেন যে আপনার স্ট্রাগল ঠিক আছে। সত্যিকারের যারা যোদ্ধা তারা অন্য কাউকে বিজয়ী হতে দেখতে চায় না, তারা নিজে জয়ী হতে চায়। যখন আপনি নিজে অপটিমিস্টিক থাকবেন জয়ী হওয়ার জন্য, তখন আপনার পড়াশোনা ছেড়ে দিতে ভালো লাগবে। আপনি আপনার বান্ধবীর উপর রাগ করবেন, আবার রাগ করে পড়াশোনাও করবেন না, এটা কি হয়? তাহলে সে পরের পরীক্ষাতে আপনার চেয়ে বেশি নম্বর পাবে। সেটা কি আপনি হতে চান, হতে দিতে চান? চান না। তাহলে আপনি আপনার পারফরমেন্স বুস্ট আপ করুন, যেখানে পড়তে ভালো লাগে সেখানে করুন। ও এখানে একটা কথা বলে রাখি, আমি গতকাল রাতে ওরা করে এসেছিলাম, এসে আমি গতকাল রাতেই লাইব্রেরিটা দেখেছিলাম। আমি আপুকেও বলেছি যে এই লাইব্রেরিটা খুব সুন্দর, খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে, মানে এত সুন্দর করে অর্গানাইজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসি। তখন আমার মনে পড়ছিল যে কিশোরগঞ্জে যখন লাইব্রেরিতে আমরা যেতাম, হয়তো এসি নেই, খুব গরম লাগতো, গরমে ঘামতে ঘামতে পড়াশোনা করতাম। তো
তখন মনে হচ্ছিল যে এরকম একটা এসি যদি আমাদের কিশোরগঞ্জে থাকতো তাহলে হয়তো ভালো হতো। তো এখানে একটা এসি লাইব্রেরি আছে, কারো যদি মনে হয় বাসায় পড়া হচ্ছে না, দুপুরে খাওয়ার পর মনে হয় একটু ঘুমিয়ে নিই, একটু ঘুমিয়ে নিয়ে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর মনে হয় একটু হেঁটে আসি, হেঁটে আসার পর মনে হয় যে রাতে একটু ঘুরে আসি বা ফোনে একটু কথা বলি, একটু ফেসবুক ব্রাউজ করি। এই করতে করতে যাদের দিন চলে যায় তারা একটা কাজ করতে পারে, আপনার লাইব্রেরিতে আসতে হবে। কোচিং এর লাইব্রেরি খুব ইফেক্টিভ। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা লাইব্রেরিতে ঢোকার আগে যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে বা অফিসের কোনো স্টাফকে দায়িত্ব দিয়ে আপনাদের মোবাইল টোবাইল জমা দিয়ে দিচ্ছেন। আমি করতাম এটা আমাদের কিশোরগঞ্জের লাইব্রেরিতে, কেউ মোবাইল জমা দিত না, আমি জমা দিয়ে দিতাম। তখন ভাই মোবাইলটা রাখেন, ডিস্টার্ব করে পড়াশোনা। তো সেই ভাই বলতো যে ভাই আপনি তো এমনি পড়েন, আপনার মোবাইল সমস্যা নেই, কিন্তু আপনি রাখেন। মোবাইলটা জমা দিয়ে দিতাম, মোবাইল ছাড়া ঢুকতাম। মোবাইলটা ছেড়ে দিলে যে কি একটা ভালো ফিলিংস আসতো, মানে মনে হচ্ছে যে আমার সব ঝামেলা শেষ। আমার এখন পড়তে খুব ভালো লাগছে। এখন আমাকে কেউ ফোন করে বলবে না যে বন্ধু অমুক একটা মুভি আসছে তো, বা অমুক একটা গান আসছে ইউটিউবে, বা একটা ফানি ভিডিও দিচ্ছে তো হোয়াটসঅ্যাপে দেখ একটু, বা তুই দেখ অমুকের কি কি হয়েছে, সেটা বলবে না। মোবাইলটা ছেড়ে দিলে খুব ভালো লাগে। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, মনে হবে একটা বন্ধু মানুষ ছেড়ে দিচ্ছি। বন্ধু মানুষ তো না, মোবাইল তোর মানুষ না। তো একটা বন্ধুকে ছেড়ে দিচ্ছি। তো কয়েকদিন চেষ্টা করেন, এই মোবাইলটা ছেড়ে দিতে পারলে, মোবাইল, ইন্টারনেট, তারপর হচ্ছে যে আপনাদের এই কি বলা যায় এটাকে, এই যে কমিউনিকেশন গুলো বন্ধুদের সাথে, আপনি দেখবেন এই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কখনো কাজের কথা হয় না। কাজের কথা হয় হচ্ছে সেলুলার যে কলটা হয়, মানে সিম থেকে সিমে যে কলটা হয়। হোয়াটসঅ্যাপে কল দিলে মনে হয় কি জানেন, হোয়াটসঅ্যাপে যখন আপনি কল দিবেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলবে ভাই কলটা দিয়েছো হোয়াটসঅ্যাপে, ওয়াইফাই আছে, টাকা কাটছে না, কথা বলতে পারবে। আপনার বান্ধবী যে ফোন ধরেছে সে বুঝবে কি যে আচ্ছা হোয়াটসঅ্যাপে কল দিছে, ওকে, তার মানে কথা বলতে হবে, শুরু হয়ে গেছে কথা বলা। 1-1.5 ঘন্টা কথা বলার পর আসল কথাটা মনে থাকলে বলে, মনে না থাকলে রাত 12টার পরে আবার ফোন দিয়ে ওটা বলে। তো এই ঝামেলাগুলো, এগুলো তো লাইফ থেকে দেখা জিনিস, আমার লাইফে ছিল, আপনাদের লাইফেও আছে। কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো আপনাদের পড়াশোনার ক্ষতি করে। আপনি মিলিয়ে দেখবেন এগুলো ক্ষতি করে। আপনি যখন পড়বেন দেখবেন আপনি পড়াশোনার মনোযোগ কোথায় ভেঙে যায় দেখবেন। আপনি পড়তেছেন পড়তেছেন, খুব ভালো পড়া হচ্ছে, হঠাৎ করে মনে হলো যে আমার অমুক বান্ধবী কি করে, একটু ফোন করে দিন। আপনি ভাবলেন যে একটু একটা ফোনই তো করবো। আপনি তখন বলেন কি বই বন্ধ করে তাকে একটা ফোন দিলেন, ফোন দিয়ে বললেন ভালো কথা, মানে তাকে ফোন দিবেন হচ্ছে যে অমুক অ্যাপ্লাই লাস্ট ডেট কবে, এটা মনে করে তাকে ফোন দিবেন। ফোন দিলেন, দিয়ে অমুক এক্সামের লাস্ট ডেট কবে, সে বললো অমুক এক্সামের লাস্ট ডেট 23 তারিখ। তখন আপনি বলেন 23 তারিখ, 22 তারিখ তো আমার বার্থডে। তখন আপনার বান্ধবী বলো ও 22 তারিখে তোর বার্থডে, ঠিক তাহলে তো কি বলে এটাকে সেলিব্রেট করতে হবে। বাস কথা শুরু হয়ে গেল, তারপর আদার্স যা কিছু আছে সেগুলো নিয়ে শুরু হয়ে গেলো, পড়াশোনা শেষ হয়ে গেল। অথবা আপনি পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, হঠাৎ করে আপনার ফোনে একটা মেসেজের সাউন্ড হয়েছে। তখন আপনার মনে হচ্ছে কি বহু বছর আগে কথা হতো, এরকম কেউ কি মেসেজ দিয়েছে, একটু দেখি তো। যে দেখলেন যে ইন্টারনেট অফারের মেসেজ, এত টাকা রিচার্জ করলে এত করবে। তখন আপনার মনটা খারাপ হবে। আপনি হয়তো আবারও পড়াশোনায় ফেরত যাবেন, কিন্তু মোমেন্টারিলি আপনার মনোযোগের বিঘ্ন ঘটবে মোবাইল। তারপর আর কি হয়, পড়াশোনা যখন করবেন, পড়াশোনা করার সময় শুধু পড়াশোনাই করবেন, তখন অন্য কিছু ভাববেন না। দেখেন আপনি কিভাবে নিজেকে থামাতে পারতেন, যখন আপনার মনে হয়েছিল বান্ধবীকে এক্সামের ডেট জিজ্ঞেস করি, আপনি কিন্তু সারাদিন পড়ার পর সন্ধ্যার পরেই কলটা করতে পারতেন, কিংবা আপনি আপনার লাঞ্চ আওয়ারে কলটা করতে পারতেন, কিন্তু আপনি নিজেকে রেজিস্ট করতে পারেন। আপনার মনে হচ্ছে যে না, আমার এখনই চেক করতে হবে।